বর্তমানে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স ইত্যাদি যেসব দেশকে ডেমোক্রেটিক দেশ বলা হয়, সেগুলো আসলে বর্জুয়া ডেমোক্রেটিক দেশ। এগুলো সব ফরাসি বিপ্লবের সময়ে ও পরে স্থাপিত হয়। বর্জুয়া শ্রেণী যখন দেখল যে তারা সংখ্যায় কম, ফিউডাল ও জমিদার শ্রেণীর হাত থেকে ক্ষমতা একা একা নিয়ে নিতে পারবে না, তখন সব মানুষ সমান, সাম্য, মৈত্রী, স্বাধীনতাই আমাদের লক্ষ্য ইত্যাদি বুলি আওড়িয়ে শ্রমিক কৃষকদের সাহায্য লাভ করে। কিন্তু ক্ষমতা যখন তারা পেল, তখন ওইসব বুলি সত্য করে কাজে লাগাবার জন্য তাদের তেমন উৎসাহ রইল না। শুধু শ্রমিক ও কৃষকদের চাপে পড়ে আইনের চোখে সবাই সমান বলে কর্তব্য শেষ করলো। এই বইটা আসলে আমি পড়ছিলাম যে ছোটদের রাজনীতি ও অর্থনীতি, ডক্টর নিহার কুমার সরকারের একটা বই থেকে। এবং এই বইয়ের এই কয়েকটা লাইন নিয়ে শুধু একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে একটা সময় রাষ্ট্রের মধ্যে যখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, তখন দেখা গেল যে রাষ্ট্রের মধ্যে আরো অনেক শ্রেণী আছে, যাদেরকে আমরা এলিট শ্রেণী বলতে পারি বা ব্যবসায়িক শ্রেণী, বর্জীয় শ্রেণী বলতে পারি। এবং রাষ্ট্রের অর্থনীতির বড় একটা অংশ এই বর্জীয় শ্রেণীদের কাছে ছিল। কিন্তু ক্ষমতা তারা প্র্যাকটিস করতে পারতেছিল না কোনোভাবে। অর্থাৎ রাজতন্ত্রের যে রাজা, সে ছিল ক্ষমতার সর্বোচ্চ স্থানে। এবং শুধুমাত্র ক্ষমতা প্র্যাকটিস করার জন্য এই ব্যবসায়িক যে শ্রেণী গোষ্ঠী আছে, তারা কৃষক যে শ্রেণী এবং যারা নিম্ন স্তরের যারা শ্রেণী, অর্থাৎ অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে, তাদেরকে আইনের চোখে সবাই সমান, সাম্য, মৈত্রী, হুম, এই বিষয়গুলো দেখিয়ে রাজতন্ত্রের বিরুদ্ধে অবস্থান দাঁড় করালো। এবং যখন এই শাসক শ্রেণী একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বা গণতন্ত্রের মধ্য দিয়ে যখন শাসক শ্রেণীতে পরিণত হইল এই ব্যবসায়িক শ্রেণী, তখন তারা শাসক হইল ঠিকই, কিন্তু আইনের চোখে সবাই সমান বা সাম্য, মৈত্রী বিষয়গুলো আর থাকলো না। শুধুমাত্র ক্ষমতাকে তারা শুধু ভোগ করলো, অর্থাৎ ক্ষমতাকে ভোগ করার জন্যই একটা গণতান্ত্রিক উপায়ে গেল। এটা মনে হইতে পারে কাইন্ড অফ যে গণতন্ত্র আসলে মনে হয় খারাপ। গণতন্ত্রকে আমি কোনোভাবে খারাপ বলছি না। খারাপ বলার এখন পর্যন্ত কোনো উপায় নেই। তবে গণতান্ত্রিক উপায়ে যে শাসকগুলো ওই সময়ে নির্বাচিত হলো, তারা কিন্তু জনগণের জন্য কাজ করে নাই। আইনের চোখে সবাই সমান, সেটার কোনো বাস্তবায়নও তারা করে নাই। বরঞ্চ শুধুমাত্র ক্ষমতা ভোগ করেছে। এখন এটা যদি আমাদের বর্তমান বাংলাদেশে দেখি, কিংবা বর্তমান যে বিশ্ব রাজনীতি, সে বিশ্ব রাজনীতির যদি গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো, গণতান্ত্রিক উপায়ে যে রাষ্ট্রগুলো পরিচালিত হচ্ছে, শাসন ব্যবস্থা, গণতন্ত্র, সেগুলোর দিকে যদি তাকাই, আমরা এখনো দেখি যে ভোটের মাধ্যমে বা গণতান্ত্রিক উপায়ে যারা শাসক নির্বাচিত হইতেছে, তারাও সেম ভাবেই ভালো ভালো কথাগুলো মুখে মুখে বলতেছে, কিন্তু প্র্যাকটিসের বেলায় কিন্তু তা না। কিংবা তারা যে উদ্দেশ্যে শাসক হইতে চাইতেছে, হুম, সে উদ্দেশ্যেও তারা নাই। মূলত ক্ষমতা প্র্যাকটিস করার জন্যই তারা শাসক হিসাবে নির্বাচিত হয়েছে। এখন এই যে তারা শাসক হিসেবে নির্বাচিত হইলো এবং ক্ষমতা ভোগ করলো, এই দোষটা বা এই দায়টা কি শুধুমাত্র তাদের? এটা আমার কাছে মনে হয় না অ্যাকচুয়ালি যে এই দোষটা শুধুমাত্র তাদের। আমার কাছে মনে হয় যে নাগরিক হিসেবে বা আমরা যে ব্যালটের মাধ্যমে, যে মূল্যবান ভোটের মাধ্যমে যাদেরকে আমরা নির্বাচিত করি, এই দোষটা অনেকটা আমাদেরও। আমরাও কি যেই সকল নেতাদের টাকা পয়সা আছে, যে সকল নেতারা অর্থনীতির বড় একটা অংশ দখল করে আছে, কোনো না কোনো ভাবে কি আমরা তাদেরকে নির্বাচিত করতেছি না? তো এই দায়টা তো, এই দোষটা তো অনেকটা আমাদেরও। নাকি এরকমটা হওয়ার কথা ছিল যে যেই লোক সৎ, যোগ্য ব্যক্তি, যারা প্রকৃতপক্ষে আসলে জনগণের কথা বলে, জনগণের জন্য কাজ করতে চায়, তাদেরকেও ভোট দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা কি আসলে প্রকৃতপক্ষে তা করতেছি? আমার মনে হয় না যে প্রকৃতপক্ষে আমরা তা করতেছি। এবং গণতান্ত্রিক উপায়ে যে শাসকগুলো নির্বাচিত হইতেছে, তারা যে আমাদেরকে সঠিকভাবে ট্রিট করতেছে না, সেটার দায়ভারটা কিন্তু পুরোপুরি তাদের না, পুরোপুরি আমাদেরও।